আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক কার্যক্রম। আমি শান্তা ইসলাম, সহকারী বাংলা শিক্ষক, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সপ্তম শ্রেণীর তোমাদের অ্যাসাইনমেন্টের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের ভিত্তিতে আমরা আজকে এই ক্লাসটা করব। তোমাদের অ্যাসাইনমেন্টের সিলেবাসে দেখবে শোনো, একটি মুজিব বইয়ের থেকে এই কবিতাটা দেওয়া আছে। এখন আজকে আমি এই কবিতাটা সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করে দেব। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট থেকে যদি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন আসে অথবা সংক্ষিপ্ত হোক, সৃজনশীল হোক, যে কোনো ধরনের প্রশ্ন হোক, তোমরা সেটা সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবে। তাহলে আজকে আমরা কথা না বাড়িয়ে মূল কবিতায় চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে কি, শোনো, একটি মুজিব বইয়ের থেকে। কবিতাটি লিখেছেন কি? গৌরীপ্রসন্ন মজুমদার। এখন আমরা মূল কবিতায় যাওয়ার আগে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। অর্থাৎ গৌরীপ্রসন্ন মজুমদার কে ছিলেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? গৌরীপ্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেছেন জন্ম 1924 সালে। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন, কলকাতা, এবং মৃত্যু হচ্ছে 1986 সালে। তাহলে এটা হচ্ছে মূলত একদম ছোট্ট একটা ধারণা যে গৌরীপ্রসন্ন মজুমদার তিনি তার পৈতৃক যে নিবাস আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাবনা জেলায়, ঠিক আছে, কিন্তু তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়। আমাদের যে বাংলাদেশ সেটা জানা যায় পূর্বে ছিল কি ভারতবর্ষ। দেশ বিভক্ত হওয়ার পর আমরা আলাদা হই, কিন্তু পূর্বে সেটা ভারতবর্ষ ছিল। তিনি তখন কলকাতাতেই বেশি থাকতেন এবং পড়াশোনাটাও তিনি সেখান থেকে করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তিনি পড়াশোনা করেছেন। তিনি উদ্ভিদ বিজ্ঞানে তার মাস্টার্স শেষ করেছেন। আর ব্যক্তি জীবনে তিনি একজন সুরকার, একজন সঙ্গীত লেখক হিসেবে তিনি বেশি পরিচিত ছিলেন। অর্থাৎ তিনি গান লিখতেন এবং সুরও করতেন, ঠিক আছে। আর এই গৌরীপ্রসন্ন মজুমদারের পিতার নাম ছিলেন, তার পিতার নাম হচ্ছে গিরিজা প্রসন্ন মজুমদার। পিতার নাম হচ্ছে গিরিজা প্রসন্ন মজুমদার। তার পিতার নাম হচ্ছে গিরিজা প্রসন্ন মজুমদার। আমরা যদি তার উল্লেখযোগ্য কিছু লেখার কথা অথবা তার কবিতার কথা যদি বলতে যাই, তাহলে বলতে হবে তার বেশিরভাগ মুক্তিযুদ্ধের সময়। আমরা জানি 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধারা তারা কিন্তু মানসিক দিক থেকে অনেকটা বিপর্যস্ত ছিলেন। অর্থাৎ তারা তাদের পরিবারের কাছ থেকে অনেকটা দূরে ছিলেন। আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থাকলে মানুষের যেটা হয়, তো ওই সময়টাতে মুক্তিযুদ্ধকে নিয়ে বা মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক গান, অনেক কবিতা কিন্তু রচিত হয়েছে এবং অনেক কবিতাকে কি তারা গানের আকারে সুর দিয়ে সেগুলোকে রচনা করেছে। এই গিরিজা প্রসন্ন মজুমদারের গৌরীপ্রসন্ন মজুমদারের অনেকগুলো উল্লেখযোগ্য গান আছে, যেটা আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের সময় বারবার সেগুলোকে বাজানো হতো। তার মধ্যে এই যে শোনো, একটি মুজিব বইয়ের থেকে, এই গানটাও কিন্তু বারবার খুব বেশি বাজানো হতো এবং সেটা খুব বেশি পপুলার ছিল তখন। সেই সাথে আছে মা গো ভাবনা কেন, তারপরে আছে তোমার নিশিরাত, বাঁকাচাঁদ, এই ধরনের অনেক উল্লেখযোগ্য গান তিনি রচনা করেছেন, ঠিক আছে, এবং শুরু করেছিলেন। তার এই যে শোনো একটি মুজিব বইয়ের থেকে, এই গানটি তিনি লিখেছেন, কিন্তু সুর করেছেন এবং গেয়েছেন অংশুমান রায়। তাহলে এই গানের শিল্পীটা ছিলেন কে? শিল্পী ছিলেন অংশুমান রায়। শিল্পী অংশুমান রায়। এই গানটাকে তিনি কিন্তু ইংরেজিতেও তিনি এটাকে যখন গানটা অনেক বেশি পপুলার হয়ে যায়, ইংরেজি শিরোনাম দিয়ে তিনি এটাকে করেছিলেন। সেইটার নাম ছিল দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন মুজিবুর সিঙ্গিং। এই গানটার শিরোনামটা তিনি নিজেই দিয়েছিলেন, যেটা তিনি অনুবাদ করেছিলেন, ঠিক আছে। এখন এই যে গানটা, যে দ্য ভয়েস অফ নট ওয়ান বাট মিলিয়ন্স মুজিবুর সিঙ্গিং, এটার গানটা গিয়েছিলেন কবরীনাথ, ঠিক আছে। তো এই যে তিনি মুক্তিযুদ্ধের সময়
মুক্তিযোদ্ধাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করেছে গানের দিক থেকে। মুক্তিযোদ্ধারা তখন বেতার কেন্দ্র থেকে কিন্তু এই ধরনের গানগুলো শুনে অনেক বেশি অনুপ্রাণিত হতো। তাহলে তিনি কিন্তু সেখানে একজন সৈনিকের ভূমিকাই কিন্তু পালন করেছেন। ঠিক আছে, এখন এই যে মুক্তিযোদ্ধাদের এই যে অনুপ্রেরণার পেছনে তার গানগুলো কি তাদেরকে অনেক সহায়তা করেছে। মুক্তিযুদ্ধের এই অবদানের জন্য আমাদের মুক্তিযুদ্ধ মানে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তাকে আমাদের দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন, অর্থাৎ কলকাতা থেকে বাংলাদেশে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাষ্ট্রীয়ভাবে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসেবে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি আমাদের বাংলাদেশে এসেছিলেন। ঠিক আছে, এবং পুরস্কার ও সম্মাননার কথা যদি বলতে যাই তাহলে তিনি হচ্ছে এই যে মুক্তিযুদ্ধে এরকম অবদানের জন্য তাকে 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা ঘোষণা দেওয়া হয়। তাকে হচ্ছে কোন পুরস্কার দেওয়া হয়? মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়। এটা হচ্ছে কত সালে? 2012 সালে। 2012 সালে এটা হচ্ছে তার সম্মাননা। অর্থাৎ তাকে 2012 সালে আমাদের বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে। তাহলে এই ছিল মূলত গৌরীপ্রসন্ন মজুমদার সম্পর্কে। এখন হচ্ছে আমরা মূল কবিতাটা নিয়ে আলোচনা করব। আর এই কবিতাটা তোমরা যদি পাঠ করো তাহলে এই কবিতা থেকে তোমরা কি জানতে পারবে? এই কবিতাটা পাঠ করলে তোমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান সম্পর্কে, শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় হচ্ছে তোমরা উদ্বুদ্ধ হবে। শিক্ষা ফলটা হচ্ছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। ঠিক আছে, এই কবিতাটা যদি তোমরা পাঠ করো তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য কীর্তি সম্পর্কে জানতে পারবে এবং আমাদের মুক্তিযুদ্ধের যে মহান ইতিহাস আছে সেটা সম্পর্কেও তোমরা কিছুটা ধারণা পাবে। তাহলে আমরা হচ্ছে প্রথমে কবিতাটা একটু পড়ে নেই, তারপরে কবিতাটা লাইন বাই লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো, কবিতাটার নাম হচ্ছে কি? শোনো একটি মুজিবরের থেকে, লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রইল, বাংলাদেশ আমার বাংলাদেশ। তাহলে এই যে চারটা লাইন, শোনো কি? একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি আকাশে বাতাসে উঠে রইল, বাংলাদেশ আমার বাংলাদেশ। তাহলে এই মূলত চারটা লাইনের মধ্যে দিয়ে বোঝানো হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় আমরা জানি যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন কিন্তু আকস্মিকভাবে 25শে মার্চ রাতেই কিন্তু পাকিস্তানি যে সৈন্যরা আছে তারা আকস্মিকভাবে হামলা করে বসে, এবং এর ফলে কি হয় যে আমাদের যে মানুষগুলো ছিল ঘুমন্ত একদম নিষ্পাপ মানুষগুলোর উপরে ওরা কী করে? হামলা করে। কিন্তু এটার আগ মুহূর্তেই কিন্তু এটার আরও আগে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষকের দায়িত্ব পালন করেছিলেন। তিনি 7ই মার্চে, তোমরা জানো যে 7ই মার্চে একটা ঐতিহাসিক ভাষণ আছে, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণেই কিন্তু বাঙালিকে মানে একটা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। তিনি বলেছিলেন কি যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু সবাইকে প্রস্তুত থাকতে বলেছিলেন। মূলত তার সেই যে ভাষণ, সেই ভাষণেই কিন্তু মানুষ অনুপ্রাণিত হয়ে মানুষ কিন্তু প্রতিহত করার যে শক্তি এবং সাহসটা কিন্তু সঞ্চার করেছে। এখন এই যে একটি মুজিবর, যখন জানো যে 7 মার্চের তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেখানে তিনি হচ্ছে ভাষণদাতা হিসেবে একজন ছিলেন, কিন্তু তার সামনে কি লক্ষ লক্ষ মানুষ ছিল, এবং তার এই ভাষণের যে প্রতিধ্বনিটা, যে স্বরটা, সেটা কিন্তু কি সমগ্র মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, সমগ্র মানুষ এই ভাষণে সাড়া দিয়েছিল। তাদের যে কলরব সেটা কিন্তু আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। এখন এই প্রতিধ্বনির জন্যই কিন্তু মানে তার এই ভাষণটা সেটা আকাশে বাতাসে কিন্তু একটা কলরবের সৃষ্টি করেছে,
একজন মুজিবরের কণ্ঠস্বর থেকে যে আওয়াজটা বের হয়েছে সেটা সেখানে জমায়েত লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে কিন্তু সেটা প্রতিধ্বনিত হয়েছে, এবং সেই লক্ষ লক্ষ কণ্ঠের প্রতিধ্বনিটা আকাশ বাতাসে একদম প্রকম্পিত করে দিয়েছে। আকাশে বাতাসে উঠে রনি, মানে আকাশে বাতাসে একদম প্রতিধ্বনি সৃষ্টি করেছে। আমরা জানি যে আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছে সেটার সময় একজন মহান নেতার আহ্বানে সাড়া দিয়ে কিন্তু বাকিরা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি মূলত বলা হয়েছে। তারপরের যে লাইনটা আছে, সেই সবুজের বুক চেনা মেঠো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। এখন দেখো এখানে সেই সবুজের বুক চেরা মেঠো পথ আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, শিল্পে কাব্যে কোথায় আছে হায়রে এমন সোনার খনি। এখানে দেখো আমাদের যে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কিন্তু একটা অজানা ভবিষ্যৎ সামনে রেখেই কিন্তু তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা কিন্তু জানতেন না যে ভবিষ্যতে কি হবে, কি হতে চলেছে, তারা কি আদৌ ফল পাবে কি না, কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু একটা আশা ছিল, ভরসা ছিল যে আমরা এই যুদ্ধে জয়ী হব, এবং আমাদের এই যে বাংলা, আমাদের বাংলার যে মেঠো পথ, সবুজ বন, প্রকৃতি, সমস্ত কিছুকে আমরা আবার ফেরত পাবো, আমরা আবার তাকে দেখতে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে সোনার হায়রে এমন সোনার খনি। এখানে বাংলাদেশকে হচ্ছে সোনার খনি বলে তিনি মানে প্রশংসা করেছেন। কেন প্রশংসা করেছেন? আমাদের বাংলাদেশ কিন্তু মানে বর্তমানে না, অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে কিন্তু সুশোভিত। আমাদের নিজেরা যদি কোনোভাবে কৃত্রিম সৌন্দর্য তৈরি করি সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়, কিন্তু এই যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু ধ্বংস হওয়ার কোনো মানে সম্ভাবনা নেই। তো এই জন্য প্রাকৃতিক সম্পদে আমাদের দেশটা হচ্ছে কি ভরপুর, একদম সোনার খনি। আমাদের সোনালী ফসল, আমাদের যে প্রকৃতি, একদম স্বর্ণালী যে প্রকৃতি, এই প্রত্যেকটা জিনিসকেই তিনি হচ্ছে কি সোনার খনি বলে তিনি প্রশংসা করেছেন, এবং এই সোনার খনি হচ্ছে কোনোদিনও নিঃশেষ হবে না। আমরা এই যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, যুদ্ধের পরে অবশেষে আমরা একদিন নিশ্চয়ই আমরা আমাদের এই দেশকে, আমাদের কাঙ্ক্ষিত যে দেশ আছে সেটাকে আমরা ফেরত পাবো, এবং হয়েছেও কিন্তু তাই। আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছি, এবং বর্তমানে আমাদের যে দেশ সেটা কিন্তু তাদেরই অবদানের ফলে আমরা পেয়েছি। ঠিক আছে। তারপরে হচ্ছে বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের জেতার নায়িকা শেষ বাংলাদেশ। এখানে দেখো আমাদের বাংলাদেশকে তিনি কি বলেছিলেন প্রথমে, যে শিল্প কাব্যে একটা ভরপুর দেশ, সোনার খনি এই দেশটাকে, এবং দেশটা আমরা কোথায় পাবো। এখন শিল্পে আর কাব্যে এই জিনিসগুলো আলোচনা করেছেন কারা? শিল্পীরা, এবং কবিতা যারা লেখেন কবিরা। এখন আমরা জানি যে আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং নিসর্গের কবি হচ্ছে কি জীবনানন্দ দাশ। তাহলে এই যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, গান আছে, যেটা এই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে। এই যে তিনি কবিতাটা লিখেছেন এটাকেই কিন্তু আমরা আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন হচ্ছে আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে নিয়ে নিয়েছি, এবং সেটাতে কিন্তু বাংলাদেশকেই একদম বাংলাদেশের সমস্ত সৌন্দর্য, বাংলাদেশের যে মায়া মমতার দিকটা তিনি অনেক অনুভূতি সহকারে তুলে ধরেছেন। ঠিক আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে, তার শিরোনাম হচ্ছে বাংলাদেশ। এই কবিতাটাও কিন্তু আমাদের বাংলাদেশ সম্পর্কে লেখা, এবং জীবনানন্দের রূপসী বাংলা একটা কাব্যগ্রন্থ আছে, সেখানে প্রত্যেকটা কবিতাও কিন্তু বাংলাদেশের রূপবৈচিত্র্য, বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য এগুলো নিয়ে কিন্তু লেখা। অর্থাৎ আমাদের এই যে কবিরা তাদের কাব্যে, তাদের শিল্পে আমাদের বাংলাদেশের এই যে প্রকৃতি সম্পর্কেই কিন্তু তারা বর্ণনা করেছেন, এবং এর সৌন্দর্যকে তারা তুলে ধরেছেন। ঠিক আছে। এই যে বাংলাদেশ, তার কিন্তু রূপের কোনো শেষ নেই, এবং সেই রূপের বর্ণনাই কিন্তু কবিরা তাদের লেখনীর মাধ্যমে করেছেন, এবং এই জিনিসটাই কবি এখানে বোঝাতে চেয়েছে। আমাদের বিখ্যাত 3জন লেখকের নাম উল্লেখ করে তাদের রচনায় বাংলাদেশ কিভাবে উঠে এসেছে, বাংলাদেশের রূপবৈচিত্র্য কীভাবে উঠে এসেছে, এই জিনিসটা বোঝানোর জন্য তিনি এই লাইনের অবতারণা করেছেন। তারপরের লাইনটা আছে, জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূবাকাশে উঠবে আবার দিনমণি। অর্থাৎ প্রথম 2 লাইনটা, জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। এখন আমরা যে কোনো যুদ্ধ আমরা জয়গ্রহণ অংশগ্রহণ করেছি, ধরো ভাষা আন্দোলন
সালের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা জিনিসে আমাদের স্লোগান ছিল কি জয় বাংলা। অর্থাৎ আমরা বাংলাকে, আমাদের বাংলাদেশের স্বাধীন করতে চাই, জয় করতে চাই। এই জয় বাংলা স্লোগানেই কিন্তু আমরা কী করেছি, সামনের দিকে এগিয়ে গিয়েছি, আমাদের লড়াই সংগ্রামের একটা সাহস পেয়েছি। ঠিক আছে, এই জয় বাংলা স্লোগানই কিন্তু আমাদেরকে মনে শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। এখন এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা জানি যে আমাদের জয় সুনিশ্চিত, জয়ের পথে আমরা এগিয়ে গিয়েছি। এই জন্য হচ্ছে জয় বাংলা স্লোগানটা আমাদের সবসময় কী করেছে, একটা সাহস জুগিয়েছে। এখন এই জয় বাংলা বলতে আমাদের মনকে আর কোনোভাবেই ভাবতে হবে না, চিন্তা করতে হবে না, আমরা আমাদের হারানো বাংলাকে অবশ্যই ফিরে পাবো। এবং জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে এই আত্মবিশ্বাসটাই আমরা কী করেছি, অর্জন করেছি। তাহলে জয় বাংলা স্লোগান দিতে মনকে আর ভাবতে হবে না, কারণ আমরা আত্মবিশ্বাসের সাথে এই স্লোগান নিয়ে বলতে পারি যে আমরা আমাদের হারানো দেশকে আবার ফিরে পাবো, এবং সেটা পেয়েছি। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তখন তিনি এই গানটা যখন তিনি রচনা করেছিলেন, কবিতাটা, তখন তিনি একটা ভবিষ্যতের আশা ব্যক্ত করেছিলেন যে অন্ধকারে এখন বর্তমানে আমাদের দেশটা ডুবে আছে, সেই অন্ধকারে দেশটা আর নিমজ্জিত থাকবে না। পূব আকাশে একদিন কী হবে, দিনমণি মানে হচ্ছে সূর্য উদিত হবে। এই অন্ধকার অস্তমিত হয়ে আমাদের ভোরের আশার আলো একদিন জেগে উঠবে, এবং সেটা উঠেছে। আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের যুদ্ধের যে ফল, সেটা কিন্তু আমরা পেয়েছি। আমাদের দেশ এখন স্বাধীন, আমাদের ভাষা এখন স্বাধীন, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। ঠিক আছে, তাহলে এই চাইতে বড় কিছু তো আর হতে পারে না। এখন এই সমস্ত কিছুর অবদানে কে রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা জানি এই কবিতাটা সম্পর্কে আমি তোমাদের এখন লাইন বাই লাইন বলে দিয়েছি, কিন্তু কবিতাটার মূল যে ভাবটা, মূল যে কথাটা, সেটা আসলে দেখো, একটি মুজিবুরের থেকে। এখন এই যে মুক্তিযুদ্ধ আমরা কবিতাটার মধ্যে দিয়ে জানতে পারলাম, হ্যাঁ। এখন দেখো, আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছে, মুক্তিযুদ্ধের আগেই কিন্তু আমরা একসময় কিন্তু আমরা স্বাধীন ছিলাম। ঠিক আছে, 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যখন পতন হয়, তখনই তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন। তার যখন পতন হয়, তার পতনের মধ্যে দিয়ে কিন্তু বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়। আমরা ইংরেজদের শাসন আমলে, ইংরেজদের যে শাসনের ভারে আমরা কিন্তু খুব বেশি বাধাগ্রস্ত ছিলাম। আমাদের সব দিক থেকেই আমরা কিন্তু একেবারে ভেঙে পড়েছিলাম। শাসকদের সেই 23 বছরের 23 বছর না, আরও বেশি, কিন্তু ইংরেজদের শাসনের শেষটা হয় হচ্ছে 1947 সালে, যখন দেশ বিভাগ হয়। দেশ বিভাগ হওয়ার পরও আমরা কী করি, আমাদেরকে পাকিস্তানের সাথে দিয়ে দেওয়া হয়। আমরা হয়ে যাই পূর্ব পাকিস্তান। আমরা কিন্তু তখনও আমাদের স্বাধীনতার আন্দোলন করে আমাদের নিজেদেরকে আলাদা করতে পারি। কিন্তু 1947 সালে আমাদেরকে যখন পাকিস্তানের সাথে দেওয়া হয়, পাকিস্তান যখন আমাদের উপর আবার অত্যাচার করা শুরু করে, আমাদের সমস্ত অধিকার যখন হরণ করতে শুরু করে, আমরা তখন আমাদের নিজেদের অধিকারের বিষয়ে সোচ্চার হই, এবং আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনার জন্য আমরা কী করি, যুদ্ধে যেতে চাই। এবং আমরা 1971 সালে কী করি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তাহলে এই যে 1947 থেকে 1971 সালের মধ্যে 23 বছর আমরা কী করেছি, পাকিস্তানের শাসনে জর্জরিত ছিলাম। সেখান থেকে মুক্তির জন্য আমরা 1971 সালে আমরা কী করেছি, যুদ্ধ করেছি। কিন্তু এই যুদ্ধের আহ্বায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার মহানায়ক, যার একটা মাত্র আহ্বানে লাখো লাখো বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, যার অনুপ্রেরণায়, যার আহ্বানে সাড়া দিয়েই আমরা হচ্ছে কি আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ এই যে স্বাধীন বাংলাদেশে একেবারে মুক্তির যে নায়ক বলতে গেলে হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের কি জাতির পিতা। জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের এই স্বাধীনতাকামী বাঙালিদের যে ভরসা, আশা, সমস্ত কিছুর জায়গা ছিলেন হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে তার এই অনবদ্য অবদানের ফলে, তার এই ভাষণের ফলেই কিন্তু আমরা কী করেছি, আমাদের স্বাধীনতার দিকে পা বাড়িয়েছি। যদিও মুক্তিযুদ্ধের সময় 25 মাস কালরাত্রি কিন্তু তাকে
পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে ধরে নিয়ে যায়, কিন্তু তার যে স্বাধীনতার ঘোষণা, তার যে আহ্বান, হ্যাঁ, সেটাতেই কিন্তু আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের যুদ্ধে জয়গ্রহণ করেছি। এবং এই কবিতার মূল যে কথাটা, শোনো একটি মুজিবরের থেকে, এই একজন মুজিবরের থেকে তার যে কণ্ঠস্বর বা তার যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে লক্ষ লক্ষ মুজিবের সৃষ্টি হয়েছে। এবং তারা কি করেছে, মুজিবের আহ্বানে সাড়া দিয়ে দেশকে রক্ষা করতে, দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছে। তার কণ্ঠটা লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে ধ্বনিত হয়েছে, প্রতিধ্বনিত হয়েছে, যেটা আকার বাতাসকে প্রকম্পিত করেছে এবং আমাদের দেশকেও স্বাধীন করেছে। তাহলে এই কবিতাটার মধ্য দিয়ে মূলত আমাদের বঙ্গবন্ধু এবং স্বাধীনতার যে মহানায়ক, তার যে অবদান আছে সেটা সম্পর্কে বলা হয়েছে। আশা করি যে তোমরা এই কবিতাটা সম্পর্কে মোটামুটি জানতে পেরেছো। এখন তোমাদের যে অধ্যায়টা আছে, বইয়ের শেষে বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি সেগুলোর একটু সমাধান করে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমে যেটা আছে, সেই সবুজের বুক চেনা পথটি কেমন। এখানে 4টা অপশন দেওয়া আছে, পাকা, ভাঙা, মেঠো বা গ্রাম। তাহলে এখানে উত্তরটা হবে সেই সবুজের বুক চেনা পথটি হচ্ছে মেঠো পথ। দ্বিতীয় আছে, কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য বাংলাকে সোনার খনি বলা হয়েছে। বাংলাকে সোনার খনি বলা হয়েছে কেন? শিল্পে এবং কাব্যে এটার শ্রেষ্ঠত্বের জন্য তাকে সোনার খনি বলা হয়েছে। 3 নম্বরটা আছে, কবিতাংশের তোমার হুকুম শোনো একটি মুজিবরের থেকে কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যেটা করে 3 এবং 4 নম্বরের প্রশ্নটা তুমি সমাধান করতে পারবে। এখন এখানে এই উদ্দীপকের আলোকে যদি আমি উত্তর দিতে যাই, তাহলে এখানে 4টা অপশনের মধ্যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, অর্থাৎ এই কবিতার উদ্দীপকের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারিত্রিক একটা সাদৃশ্য রয়েছে। শেষে আছে, উপযুক্ত সাদৃশ্যের কারণে তিনি কি ছিলেন। তিনি মূলত বাঙালির জাতির পিতা ছিলেন, স্বাধীনতার স্বপ্ন দিশারি ছিলেন, না বাঙালির অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি 3টাই, আমাদের বাঙালির জাতির পিতা, আমাদের স্বপ্ন দিশারি এবং আমাদেরকে অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহানায়ক ছিলেন তিনি। তাহলে এটাই হচ্ছে কি 3টা অপশনই এখানে উপযুক্ত। তাহলে তোমাদের জন্য হচ্ছে, তোমরা এখানে যে সৃজনশীল প্রশ্নটা আছে, সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো একটু ভালো করে পড়ে নিও, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের অ্যাপ্রোচে একটা ধারণা চলে আসবে। আর এখানে হচ্ছে আমি যদি একটু শব্দের অর্থগুলো নিয়ে আলোচনা করা যায়। এখন দেখো, এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ নেই, তোমাদের যে বিষয়গুলো আছে আমি মূলত এখানে আলোচনা করে দিয়েছি। তোমরা এই কবিতাটা আরেকটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে? তাহলে আমি যে কথাটা সর্বশেষে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই কবিতার মূল কথাটাই হচ্ছে কি, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মহানায়ক সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেওয়া, তার যে অবদান আছে সেটা সম্পর্কে একটু জানা। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে এই কবিতাটা একটু বারবার করে, এই লেকচারটা একটু বারবার করে দেখো, তাহলে ধারণাটা আরও বেশি সুস্পষ্ট হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।